Okay, let's see next problem. Next problem is again on slope concept. It's another problem. There is another problem on slope concept. Uh, let's see. Okay. Okay. As the number of units manufactured increases from 100 to 200, manufacturing cost increases from $350 to $650. Okay. Assume that the given data establish the relationship between cost y and number of units as linear. Find the equation of the relationship. বুঝতে পেরেছেন না? Again এখানে কিন্তু দুটো পয়েন্ট given আছে, 2 points given। হ্যাঁ, আমরা যদি ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টের ইউনিটসকে এক্স বলি, অ্যান্ড যদি আমরা ম্যানুফ্যাকচারিং কস্টকে ওয়াই বলি, okay, in that case this is 100k x1 and 200 x2, of course, x coordinates, and y coordinates এখানে y1 হলো 350 and y2 650। সো আমরা এখানে দুটো পয়েন্টস ইন কোঅর্ডিনেট সিস্টেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি, which is 100 350 and 200 650। সেটা যদি আমরা সলভ করি, দেখি আমি আগানো আছে আমার, I think it's not written। আচ্ছা দেখেন, 650 and স্যার ম্যাথটা আরেকবার দেখতে পারি? হ্যাঁ আমি দেখাচ্ছি আর কি। ওকে, এই তো দেখেন 100। সো আমরা এটা ইজিলি খুব সুইফট সেম ওয়েতে, হ্যাঁ সেম ওয়েতে কিন্তু আমরা এটাকে সলভ করতে পারি। ইয়েস অর নট? দেখেন ম্যানুফ্যাকচারিং, সাপোজ ইউ আর এ প্রোডাকশন ম্যানেজার। আগের বার তো আমরা সেলস ম্যানেজারের ইয়েতে ছিলাম না, ভূমিকায়, ঠিক আছে, যেখানে আমাদের টার্গেট অবজেক্টিভ ছিল সেলস এক্সপেন্স, আর এখানে আমার টোটাল কস্ট হলো আমাদের অবজেক্টিভ। ওকে, what will be the total cost? That is, if we increase production, okay, from 100 to 200, so data বলছে এখানে 350 থেকে 650 তে আমার ইনক্রিজ হচ্ছে। সো দিস এটাকে যদি আবার সলভ করি সেম ওয়েতে, কিন্তু এটা আসলে কিন্তু সেম টাইপের প্রবলেম। সো এগেইন এখানে বলা হয়েছে যে রিলেশনশিপটা হলো লিনিয়ার এন্ড ফাইন্ড দ্য ইকুয়েশন। সো এগেইন দুটো পয়েন্ট থেকে আমরা কি করব? স্লোপ বের করব। ইয়েস অর নট? দুটো পয়েন্ট থেকে আমরা স্লোপ বের করব, এন্ড সেই স্লোপ থেকে আমরা লিনিয়ার ইকুয়েশনটা বের করতে পারবো, তাই না? ইয়েস অর নট? সো দ্যাটস ইট। আচ্ছা, ধরেন আমরা যদি অনেকটা প্রবলেম, সাপোজ এখানে যদি আমরা নিই, সব এখানে সব চেঞ্জ করে দিই। জাস্ট আমরা x1 y1 x2 y2 এর মধ্যে জাস্ট আমরা যদি বসিয়ে দিই, চেঞ্জ করে দিই, তাহলে কি পাবো? সো কি ছিল আমাদের? x1 y1 হলো 100 ইউনিট, যখন আমার প্রোডাকশন ছিল, কস্ট ছিল কত? 350। ইয়েস, 350। ওকে, এন্ড যখন 200 তখন হলো 650। ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, আমি প্যাডমিট করে নেই। ওকে, আচ্ছা এই তো নাকি? সো ফ্রম হিয়ার এগেইন x1 y1 x2 y2, সো সেম ওয়েতে কিন্তু আমার স্লোপটা বের করতে হবে। ইয়েস অর নট? Slope will be y2 minus y1, this one will be 300, তাই না? একবার লিখে ফেলি, একবার লিখবো। Yes sir, 300 divided by 100। হ্যাঁ, 300 divided by 100। yes or not? So আগেরটার মতোই, this is slope equal to 3,
স্যার ভেঙে লিখলে একটু বেটার হতো। তাই? জি স্যার। আচ্ছা, এটা তো আমরা আগে করেছি, আগেরটা, এই জন্য আমি একটু করলাম। আচ্ছা চলেন এটা আমি ভেঙে করি। আচ্ছা, এখান থেকে আমরা m পাবো y2 minus y1, তাই না? x2 minus x1, তাই না? x2 minus x1, এটা আসলে আমরা 300/103 পাবো, তাই না? সো এগেইন এখন আমার স্লোপ আছে এন্ড দুটো পয়েন্ট আছে, তাই না? আমার তো একটা হলেই চলে, ইয়েস অর নট? একটা হলেই চলে, একটা পয়েন্ট হলেই চলে। হুইচ ওয়ান? সাপোজ আমরা যদি নেই পয়েন্ট 1, ওকে, y minus y1, ওকে, y minus y1 তো এটা না, ইট ইজ, আমরা চেঞ্জ করব না, ওকে, এন্ড এটা চেঞ্জ করতে হবে, এখানে চেঞ্জ, তাই না? তো আমরা যেটা পাবো y minus y1 হলো কত? 380, yes or not? Yes, sir. 350 equal to স্লোপ হলো 3 into x minus x1, 100, শেষ, এই তো নাকি? হ্যাঁ, x minus x1। আচ্ছা, সো এখান থেকে আমরা ইকুয়েশনটা কিন্তু ইজিলি বের করতে পারবো, ঠিক আছে না? ইজিলি আমরা এখন এটা যে যা হয় ডিফারেন্ট একটা ইকুয়েশন হবে, ওকে, লেটস সি কত হয়, একটু জাস্ট ক্যালকুলেশন করলেই হবে এখানে, ওকে, লেটস সি। So this one will be y equal to 3x, এখানে মাইনাস 300, এখানে আমার প্লাস 350 রাইট সাইডে চলে যাবে, প্লাস 250, হ্যাঁ প্লাস 50, তাই না? সো আমরা পেয়ে গেলাম এগেইন আমার। সো এটাকে আমরা যদি স্কেচ করি তাহলে কি পাবো আমরা? অফ দিস টাইপ, বেশি সোজা হচ্ছে না, ওকে, x and this one y যদি হয়, সো স্যার y is হ্যাঁ। equal to 3x plus 250 হবে না? আচ্ছা হতে পারে, দেখেন কি অবস্থা, আমি ক্যালকুলেশন ওখানে হতে পারে, আমি দেখেছি কত হয় দেখেন তো, 3x minus 100 না, দিস ইজ 300, হ্যাঁ, আর এখানে আমার মাইনাস 350 আছে, স্যার 50 কি হবে, তাই না? জি 50 স্যার Yes, sir. 50 The answer is correct. Oh, sorry, 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 300 sorry. plus 50 হবে। আচ্ছা sir. ঠিক আছে, ইটস নট এ প্রবলেম। আমার এগুলো ক্যালকুলেশন অনেক ভুল হয়, আমি ক্যালকুলেশনের দিকে আমার কোনো নজরই থাকে না, আমি অলওয়েজ ভুল করি, বুঝছেন? সো হ্যাঁ, ক্যালকুলেশনের ভুল এটা নট এ বিগ প্রবলেম, হ্যাঁ। সো মেইন ব্যাপার হলো যে কনসেপ্টটা আমাদের ঠিক আছে কিনা। আচ্ছা, সো লিনিয়ার ফাংশন তাহলে এটাকে কিভাবে যাবে দেখেন তো, কি মনে হয়? এটাকে যদি আমি স্কেচ করি, সো কি হবে? y equal to mx plus c, yes, mx, হ্যাঁ, mx plus c, y ইন্টারসেপ্ট ফর্ম, সিটা কি আমার? কি হচ্ছে স্যার 50 হ্যাঁ 50। আচ্ছা, সো কস্ট হলো $50, এই জায়গা থেকে এক্স এর ভ্যালু যখন আমার 0, এক্স এর ভ্যালু যখন 0, তাই না, তখন আমরা y পাচ্ছি 50, দ্যাট ইজ y ইন্টারসেপ্ট। সো এই লাইনটা এই বিন্দু দিয়ে যাবে, ওকে, দিস ইজ সাপোজ 50। সো এখন আমার স্লোপটা হলো 3, পজিটিভ 3, তার মানে এটা কেমন যাবে বলেন তো দেখি?
তার মানে কি এটা কেমন এইরকম যাবে না এইরকম যাবে, কতটুকু কি যাবে কি মনে হয় আপনার? 3, স্যার দ্যাট ইজ, উপরের সাইডে যাবে। হ্যাঁ উপরের দিকে যাবে তাই না? বিকজ যদি ডেল্টা এক্স যদি সাপোজ 1 হয়, ডেল্টা ওয়াই কতটুকু হবে বুঝতে পারছেন? 3 হতে হবে তাই না? তার মানে আমরা লাইনটা এই পয়েন্টে যাবে, ওয়াই ইন্টারসেপ্ট এই পয়েন্টে যাবে, বাট এইরকম যাবে তাই না? ঠিক আছে স্যার এটা বুঝলাম না স্যার, ওয়াই ইন্টারসেপ্টটা বুঝলাম, বাট স্যার 3 এর জন্য উপরে যাবে বা নিচে যাবে কখন, এটা স্যার বুঝতে পারতেছি না। বুঝতে পারেননি? আচ্ছা দেখেন এইটুকু যদি হয়, সাপোজ এইটুকু যদি হয় ডেল্টা এক্স, 3 মানে কি? স্লোপ 3 মানে কি? স্লোপ 3 মানে +3 3/1। আমার y2 minus y1 which is কি ডেল্টা y, yes or not? ডেল্টা y না? Yes, বুঝতে sir. পেরেছেন তো? ডেল্টা y তার মানে y এর চেঞ্জ হবে 3 গুণ। ডেল্টা x যদি হয় 1, ডেল্টা y হলো 3। এই যে ডেল্টা x যদি হয় 1, আপনি এইদিকে দেখুন 3 টাইমস আপনি, yes or not? মোটামুটি আমি অত বেশি মাপিনি। হ্যাঁ বুঝতে পেরেছেন কেন এটা এরকম যাবে? ওয়াই। সো আমরা স্লোপটাকে ঠিক ওইভাবে আমাদের স্কেচ করা উচিত, বুঝতে পেরেছেন? জাস্ট একটা অ্যাপ্রক্সিমেটলি। হ্যাঁ এখন যেটা 1/4 হতো, যদি হতো 3x যেটা 1/4, সেটা অফকোর্স এইভাবে যাবে। সেটা উল্টো কি হবে আমার? সেটা উল্টো 1/4 যেটা আগেরটা, সেটা কিন্তু আপনার 1 যদি এই দিকে, মানে এটা স্লো, ওটা আমরা মোটামুটি এরকম তাই না? 1/4 দিয়ে যদি হতো এটা, তাহলে এইরকম। যেহেতু 3x তার মানে 3 টাইমস আমার ডেল্টা এক্স এর চেয়ে ডেল্টা ওয়াই 3 টাইমস কি আপনার হায়ার, ওইভাবেই যাবে। এটা এবার কি ক্লিয়ার? বুঝতে পেরেছেন তো নাকি? ওকে আচ্ছা ক্লিয়ার না? সো এই 50 পয়েন্টে হলো আমার ওয়াই ইন্টারসেপ্ট এন্ড স্লোপটা হলো 3। আমরা মোটামুটি এইভাবে y ইকুয়াল টু এগুলো খুব তাই না? তো বুঝতে পেরেছেন না? সো তার মানে কি এখানে আসলে এই স্লোপটা কি জানেন? কস্ট ফাংশনে আসলে x তো আমার ইউনিটস তাই না? x হলো ইউনিট। ওকে কত ইউনিট আপনি প্রোডাকশন করলেন, তাকে বলা হচ্ছে 3 দিয়ে মাল্টিপ্লাই করা। তার মানে কি এটা হলো কস্ট, পার ইউনিট কস্ট, এটা ভেরিয়েবল কস্ট, বুঝতে পারছেন? স্লোপটা মাইক্রো ইকোনমিক্সে দিস ইজ ইনফ্যাক্ট আমরা যেটা বলি মার্জিনাল কস্ট কাকে বলে বলেন তো? লিনিয়ার ফাংশনের জন্য রিমেম্বার, ফর লিনিয়ার ফাংশন মার্জিনাল কস্ট ইজ কি পার ইউনিট ভেরিয়েবল কস্ট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? এটা অবশ্য পরে আরো আলোচনা। মার্জিনাল মিন্স পার ইউনিটের যে কস্ট, যেটা পার ইউনিটের টোটাল কস্ট না, পার ইউনিট কস্ট না, পার ইউনিট কস্ট বললে ভুল হবে। মার্জিনাল কস্ট এই যে ইকোনমিক্স যেটা, এই যে এম যেটাকে আমরা বলছি স্লোপ, ওকে এটা আসলে পার ইউনিট ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট, বুঝতে পারছেন? কারণ আপনার দেখেন ইউনিট যখন 0, ইভেন দেন ইউ হ্যাভ এ কস্ট কত $50, হুইচ ইজ কি আসলে ফিক্সড কস্ট। সো আপনি যদি প্রোডাকশন নাও করেন আপনার কিন্তু কস্ট আছে, ইয়েস অর নট? বাট আমাদের মার্জিনাল কস্ট কি? কস্ট ইনকার্ড বাই এক্সট্রা ইউনিট অফ প্রোডাকশন। তো যখন আপনি প্রোডাকশনে যাবেন তখনই আপনার মার্জিনাল কস্ট আছে, প্রোডাকশনে না গেলে তো আপনার কোনো মার্জিনাল কস্ট নাই। মানে কি পার ইউনিট ভেরিয়েবল কস্ট নাই, আপনি ইউনিট প্রোডাকশন করছেন না, সো ভেরিয়েবল কস্ট নাই। যা কস্ট থাকবে সেটা কি ফিক্সড কস্ট, এই যে যেটা 50, ইয়েস অর নট? বুঝতে পারছেন তো না? এই তো এটা আমার দিস ইজ ইনফ্যাক্ট ফিক্সড কস্ট
স্যার যখন তাহলে অনলি 50 থাকবে তখন আমাদের গ্রাফটা কি জাস্ট ভার্টিক্যাল লাইন হয়ে যাবে? পার্টিকুলার লাইন না, জাস্ট একটা পয়েন্ট। ওকে। y ইকুয়াল টু, হ্যাঁ, বাট y ইকুয়াল টু 50, এই যে, তাই না? x এর ভ্যালু যখন 0 ইজ হিয়ার, ঠিক আছে? স্যার সেক্ষেত্রে তো হরিজন্টাল লাইন হয়ে যাবে আমাদের। না, এটা X এর যদি সাথে হয় যেটা প্যারালাল, যদি শুধু না 50 না, থাকে। এটা লাইন হবে না, বিকজ আমরা তো বলছি x এর ভ্যালু 0, x এর ভ্যালু তো ফিক্সড। যখন বলছি x এর ভ্যালু 0 তখন আমার 50। আমরা তো এরকম বলিনি যে y ইকুয়াল টু 50, এরকম তো আমাদের ফাংশনটা না। আমাদের ফাংশন তো ইজ নট দিস, এরকম তো না। এরকম কি? নো, এরকম তো না আমাদের ফাংশনটা। আমাদের ফাংশন y ইকুয়াল টু 3x প্লাস 50। সো x এর ভ্যালু যখন আপনি 0 পুট করছেন তখন আপনি পাচ্ছেন y ইকুয়াল টু 50। তার মানে দিস ইজ এ পয়েন্ট। দিস পয়েন্ট কি? দিস পয়েন্ট ইজ x এর ভ্যালু 0, y এর ভ্যালু 50. This is a কি শাটডাউন কন্ডিশন, বুঝতে পারছেন? মানে শাটডাউন কন্ডিশন, শাটডাউন পয়েন্ট, শাটডাউন পয়েন্ট বলা হয় এটাকে। হ্যাঁ, বলেন। আচ্ছা, যদি কোনো ইউনিট প্রোডাকশন নাও করি তাহলে স্যার 50টা কাইন্ড অফ ফিক্সড কস্টের মতো? হ্যাঁ, অফ কোর্স। আপনি যদি কোনো প্রোডাকশন নাও করেন আপনার কস্ট কিন্তু আছেই। কোন পর্যন্ত থাকবে জানেন? যে পর্যন্ত না আপনি, আপনার কস্ট থাকবে না কখন? যখন আপনার ফার্ম ব্যাংকরাপ্ট হবে। ব্যাংকরাপ্ট হওয়ার আগ পর্যন্ত সেটা একটা আইনি প্রক্রিয়া, তাই না? দ্যাট ইজ বুঝতে পেরেছেন না? সো আপনি যে পর্যন্ত না আপনার কোম্পানি ব্যাংকরাপ্ট ঘোষণা হবে, দেউলিয়া ঘোষণা হবে, ও পর্যন্ত কিন্তু আপনার ইউ হ্যাভ এ cost, fixed cost, which is fixed cost. So because fixed cost তার মানে কি? That is আপনার ইনভেস্টমেন্ট সেখানে আছে, তাই না? আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন, ওকে, সেই ইন্টারেস্ট আপনাকে দিতে হচ্ছে। সাপোজ ওখানে ম্যানেজার আছে, যেটা যারা পার্মানেন্ট এমপ্লয়ি, হ্যাঁ, লেবার না, সো তাদের একটা কস্ট আছে, ওকে। তারপর রেন্ট আছে, ওকে, ল্যান্ডের রেন্ট আছে, হ্যাঁ, সো এগুলো সব ফিক্সড কস্ট বা আউটলে আছে, বা বিভিন্ন ধরনের ফিক্সড কস্ট আছে, আপনি প্রোডাকশন করেন কি না করেন। সো দ্যাট ইজ এ ক্লিয়ার না? বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা ফার্দার আরো 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 প্রবলেম, মজার মজার প্রবলেম চলেন। এখন আমরা বেটার ম্যাক্রো ইকোনমিক্সে চলে যাই। আমি শুধু আপনাদের একটু রিকোয়েস্ট করব, আমি কিন্তু গল্প করছি, খেয়াল করছেন তো মনে হয় নাকি? জি স্যার। হ্যাঁ, সো এই গল্পগুলো আসলে আমি বিভিন্ন জায়গায় জাম্পিং করব, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাব। হ্যাঁ, এই আছি ম্যাথসে, চলে যাব ইকোনমিক্সে, এই মাইক্রো ইকোনমিক্সে, এই ম্যাক্রো ইকোনমিক্সে, অর অপারেশনস রিসার্চে চলে যাব। আমি আসলে বিভিন্ন ফিল্ডের মানুষ তো, সো আমার কাজই আসলে এরকম লাফালাফি করা। হ্যাঁ, সো না, জাস্ট আমি ম্যাথমেটিক্সের মধ্যে আমি কম থাকবো, কারণ ম্যাথমেটিক্স ইজ এ টুলস। এটা দিয়ে আমরা রিয়েল লাইফে কোথায় কোথায় কিভাবে অ্যাপ্লাই হয়, আমি এটার ফলে ব্রাঞ্চে ব্রাঞ্চে আমি আসলে ঘোরাফেরা করতে পছন্দ করি। সেই জন্য আমি একটু রিকোয়েস্ট করবো যে আপনারা ক্লাসটা, আমার ক্লাসে কিন্তু ইউজুয়ালি স্টুডেন্ট আমি দেখেছি যে আসলে মিস কেউ সাধারণত দেয় না। হ্যাঁ, মিস দিলে এটা আসলে আপনাদেরই লস হবে, কারণ আমি তো গল্প করছি, বুঝতে পারছেন? এই গল্পগুলো যেগুলো হয়তো আপনারা অনেক অঙ্ক করে আসছেন, বাট ওইভাবে হয়তো অত গভীরভাবে চিন্তা করেন নাই। আমি জাস্ট রিথিঙ্ক করাবো আবার, হ্যাঁ, একটু ভিন্ন অ্যাঙ্গেল থেকে এই করাবো। ওকে, চলেন আমরা দেখবো ম্যাক্রো ইকোনমিক্সে, হ্যাঁ, সেখানে স্লোপ কনসেপ্টটা কিভাবে আমাদের কিভাবে এটা দেখা হচ্ছে স্লোপটা। সো আপনারা হয়তো শুনেছেন যে বলে ফাদার অফ ম্যাক্রো ইকোনমিক্স, যদি ফাদার অফ টোটাল ক্লাসিক্যাল ইকোনমিক্স হয় অ্যাডাম স্মিথ, তাই না? তাই তো জানেন নাকি? তো ইন দ্যাট কেস ফাদার অফ ম্যাক্রো ইকোনমিক্স কিন্তু কেইনসের নাম শুনেছেন না? জন মেইনার্ড কেইনস। He was in fact mathematician, হ্যাঁ, mathematician turned economist. তো আসলে
ইয়েতে আপনার এই পর্যন্ত নোবেল প্রাইজ ওনার যারা আছে ইকোনমিক্সে, তাদের অলমোস্ট 90% ইকোনমিস্ট দে ওয়ার ম্যাথমেটিশিয়ান টার্নড ইকোনমিস্ট। হ্যাঁ, ইনফ্যাক্ট কি মানে আপনার ইয়েতে আপনার ইকোনমিক্সে ইনফ্যাক্ট ম্যাথমেটিক্স ছাড়া আসলে ইনফ্যাক্ট ইউ ক্যানট এক্সপ্রেস দ্য ইকোনমিক ফেনামেনা ইটসেলফ। হ্যাঁ, আমাদের দ্যাট ইজ ইকোনমিক ফেনামেনা গুলো কি ইনফ্যাক্ট হিউম্যান বিহেভিয়ার, তাই না? যে আমরা বিভিন্ন ইকোনমিক ইনগ্রেডিয়েন্ট গুলো যেগুলো আছে সেটার উপর আমাদের যে চেঞ্জিং বিহেভিয়ার্স আমাদের, সেটাকে আসলে এক্সপ্রেস করতে হলে ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ গুলো ছাড়া এটা সম্ভব না। হ্যাঁ, সো ম্যাথমেটিক্যাল ডিফারেন্ট ফাংশনস গুলো ফলো করে। ওকে, অ্যান্ড এগুলোর এই চেঞ্জেস গুলো এগুলো সবই ডিফারেনশিয়াল ক্যালকুলাস দিয়ে, হ্যাঁ, ইন্টিগ্রাল ক্যালকুলাস দিয়ে এগুলো এক্সপ্রেস করা হয়। সো হিউজ অ্যাপ্লিকেশনস অফ ম্যাথমেটিক্স। হ্যাঁ, সো ওই আসলে ওই বলা হয় না যে ম্যাথমেটিক্স, অনেকে বলে দেখবেন যে ম্যাথমেটিক্স ইজ নট এ সায়েন্স। ইন দ্যাট কেস আসলে হোয়াট ইজ ম্যাথমেটিক্স? তো আমি বলবো যে ম্যাথমেটিক্স ইজ নট এ সায়েন্স। হ্যাঁ, বাট উইদাউট ম্যাথমেটিক্স নো সায়েন্স ইজ এ সায়েন্স। রিমেম্বার, কারণ আপনি যদি বলেন সাপোজ ইকোনমিক্সে, আচ্ছা কোনো কিছুর দাম বাড়লে ওটার ডিমান্ড কমে যায়, এই জিনিসটা যেরকম আপনারা এমবিএ স্টুডেন্ট আপনারা বুঝেন, এই জিনিসটা আপনি একজন রিক্সাওয়ালাকেও জিজ্ঞেস করেন যে আপনার আইসক্রিমের দাম যদি বাড়ে বা কমে কি করবে, ওটা আপনি যা বলবেন ও তাই করবে। ঠিক আছে? হ্যাঁ, এই ফেনামেনাটা সবার কাছে একই, বা একজন কৃষকও কিন্তু ঠিক সেম ওয়েতে বলবে যে যদি ধানের দাম খুব কম হয় তাহলে কি নেক্সট ইয়ার এসে ধান প্রোডাকশন করবে কি করবে। তো বা আপনিও ঠিক সেম ওয়েতে বলবেন, বা যে কোনো ইকোনমিস্ট আমাদের ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যও একই কথা বলবে, বা রেহমান সুলাইমান একই। হ্যাঁ, সো আসলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এই অফ পার্সন উইথ দ্য ডিফারেন্সটা কি? ইনফ্যাক্ট যখন একজন ইকোনমিস্ট কথা বলবে, ইকোনমিস্ট বলবে সেটা ইউজিং ম্যাথমেটিক্যাল ইকুয়েশনস, দ্যাট ইজ ইকোনমিক্স বলে দিবে যে এটা কিভাবে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এটা সে ডিমান্ড এলাস্টিসিটি সহ, হ্যাঁ, ডিফারেন্ট যে ইকোনমিক যে হাইপোথিসিস গুলো আছে এগুলো দিয়ে, সেগুলো কিন্তু আসলে এগেইন ম্যাথমেটিক্স, সবই ম্যাথমেটিক্স। হ্যাঁ, সো ম্যাথমেটিক্স ইউজ করে সে বলবে যে এই ফাংশন ফলো করে ডিমান্ড কমবে বা বাড়বে জিনিসের যদি প্রাইস বাড়বে। সেই ওয়েতে আপনার ওই ফিজিক্যাল ফেনোমেনাও যদি হয়, হ্যাঁ, এনি সাপোজ আপনি একটা পাথর ছুঁড়ে মারলেন আকাশে, সেটা ওই একজন রিক্সাওয়ালা, একজন চাষা, বা একজন প্রফেসর, হ্যাঁ, বা একজন ফিজিসিস্ট বলেন, আইনস্টাইন বলেন বা নিউটন, ওই সবাই ফিজিক্যাল ফেনোমেনা কিন্তু সবার কাছে একই, যে পাথরটা ছুঁড়ে মারলে ওটা কিছু দূর গিয়ে, হ্যাঁ, মাটিতে পড়বে, বাঁকা হয়ে পড়বে, ওটাও বলতে হয়। কিন্তু আপনার একজন কৃষক বা রিক্সাওয়ালা কিন্তু সে কখনোই সে বলে দিতে পারবে না, কাউন্ট করতে পারবে না যে এটা কোন ট্র্যাজেক্টরি ফলো করে কত সেকেন্ড পরে, হ্যাঁ, এটা গিয়ে মাটিতে পড়বে। বাট একজন ফিজিসিস্ট, হ্যাঁ, সে ইউজিং ম্যাথমেটিক্স, হ্যাঁ, হি ক্যান এক্সপ্লেইন ইট, তাই না? সো এগেইন খেয়াল করেন যে এনি সায়েন্স যখন উইথ দ্য হেল্প অফ ম্যাথমেটিক্স, দিস ইজ সায়েন্স। আদারওয়াইজ এটা আসলে জাস্ট নর্মাল ফেনোমেনা, whether this is biological phenomena, medical phenomena আছে, or whether this is economic phenomena or physical phenomena. So that's it. So mathematics এটা আসলে essential part, মানে that is আপনি যদি ক্লেম করতে চান যে you are a educated person, that is কি modern with modern knowledge, তাই না, of science and technology, in that case আপনাকে আসলে ম্যাথমেটিক্স সম্পর্কে অ্যাটলিস্ট একটা ওভারঅল ধারণা দেওয়া থাকা উচিত, অর অ্যাটলিস্ট ওই রেসপেক্টটা থাকতে হবে যে এর যে ওয়েট অ্যান্ড ইম্পর্টেন্স। আদারওয়াইজ কিন্তু আপনি নিজেই ঠকতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? না,
সো ওই জিনিসগুলোই আসলে যে ওই জিনিসগুলোই আমাদের দেশে, আমি কেন কথাগুলো বলছি যে ইনফ্যাক্ট আসলে স্কুল থেকে দেখছি যে আসলে যে ম্যাথামেটিক্সটাকে আসলে ওই 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 কালচারটা আমাদের দেশে সামহাও হয়ে ওঠেনি, যে ম্যাথমেটিক্সটাকে ডিউ রেসপেক্ট দেওয়া এবং ওই ক্লাসিক্যাল মেথডে যে পড়ানো, বা বাচ্চাদের দেখা যায় অনেক ক্ষেত্রে আসলে ম্যাথ ফোবিয়া কাজ করে অনেকে যারা ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনাদের মধ্যেও অনেকেরই আছে হয়তো, আমি জানি। তো এটা এগেইন মানে আমাদেরই দোষ, আসলে আমরা এটাকে ওইভাবে ডিকোড করতে পারছি না, এই হলো ব্যাপার। হ্যাঁ, তো কোডিং করা আছে, ম্যাথসটা তো কোড, সো এটাকে ডিকোড না করলে এটা ইটস নট গেটিং লাইফ। সো যখনই ম্যাথসটাকে জীবন্ত করতে পারলে, সো দ্যাটস ইন্টারেস্টিং। সো চলেন আমরা দেখবো যে এই যে ম্যাক্রো ইকোনমিক্স এর কথা যেটা বললাম, যে জন মাইনার্ড কেইনস, দ্যাট হি ইজ দ্য ফাদার অফ মডার্ন ম্যাক্রো ইকোনমিক্স যেটা। সো উনি কি বলেছিলেন আসলে এই যে ডিপ্রেশনের পরে যে 1930 থেকে যে ডিপ্রেশন হয়, সেখানেই কিন্তু তখনই কিন্তু এই থিওরিটা সে আবিষ্কার করে, কনজাম্পশন থিওরি, কেইনসের কনজাম্পশন থিওরি। দ্যাট ইজ কেইনস যেটা বলেছে যে কনজাম্পশন ইজ এ ফাংশন, ইজ এ লিনিয়ার ফাংশন অফ disposable income. মানুষ যা ইনকাম করে, disposable income, that is after tax, what is remaining in your hands, that is a consumption is a linear function to keep disposable income. And এখানেই উনি দেখেছেন যেহেতু লিনিয়ার ফাংশন, তার মানে বুঝতে পারছেন দেয়ার মাস্ট বি এ স্লোপ, yes or not? উনি আসলে এই স্লোপটাই আবিষ্কার করেছেন, বুঝতে পেরেছেন। ইনফ্যাক্ট উনি এই স্লোপটা দেখিয়েছেন, যে এই স্লোপটার নাম দেওয়া হয়েছে মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম। হ্যাঁ, নাম শুনেছেন হয়তো, এমপিসি। দ্যাট ইজ কি, মানে টেন্ডেন্সি না, কনজাম্পশন টেন্ডেন্সি আসলে আমরা বলতে পারি, যে যে মেজারমেন্টটা যেটা, যে এমপিসি, এটা আসলে একটা কনজাম্পশন টেন্ডেন্সি, এবং কনজাম্পশন টেন্ডেন্সির একটা ইন্ডেক্স বলতে পারেন আপনি হয়তো, এটা আদারওয়াইজ না, হিউম্যানিস্টিক অ্যাপ্রোচে বলতে পারেন, যে সেটা আসলে কি, যে আপনি when you earn extra $1, what is the tendency, what is your tendency to consumption for this $1 extra dollar, ওটার কথাই বলেছে। সো কেইনস যেটা বলেছে যে when people earn extra dollar, he consume a part and remaining part he saves. Okay, and in that case যেটা বলা হচ্ছে যে consumption, that is, Sir, হ্যাঁ জি বলেন, can you please show me the slides? Yes, এখানে স্লাইডে জাস্ট একটা প্রবলেম, আমি পরে আপনাদের এটা দেখাচ্ছি। স্লাইডে একটা প্রবলেম আর কি, তার আগের গল্পটা আর কি, গল্পটা আমি বলছি এখন, যে কনজাম্পশন, ওই যে এমপিসিটা কি, এমপিসিটা হলো যে বলা হচ্ছে যে দিস ইজ মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, দ্যাট ইজ when you earn extra $1, হ্যাঁ, that is what part of this $1 you consume, and remaining part you saves. Extra $1 ইনকাম করে সে টোটালটা কিন্তু কনজিউম করে না, একটা পার্ট কনজিউম করে, রিমেনিং পার্ট সে সেভ করে। ওকে, সো এই যে মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম অ্যান্ড মার্জিনাল প্রপেনসিটি টু সেভ, এই টোটালটা মিলে আসলে 100%, দ্যাট ইজ আওয়ার, আমরা যাই বলি সেটা $1। ওকে, আচ্ছা দেখেন, বলা হয়েছে ইকোনমিক্সে, দেখবেন, আচ্ছা এমপিসি মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম অ্যান্ড এমপিএস ইকুয়াল টু 1, মানে 100%। আপনি যদি $100 ইনকাম করেন, সো তার একটা পার্ট আপনি খরচ করবেন, কনজাম্পশন করবেন, অ্যান্ড রিমেনিং পার্ট, হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ, ইয়েস, এমপিএসটা কি?
MPS marginal propensity to savings. And interesting হলো যে এই যে আপনার কনজাম্পশন যে ইন্ডেক্সটা, যে নাম্বারটা, এটা তো দুটো একটা নাম্বার, তাই না? সাপোজ কোন একটা জাতির হয়তো ধরেন 0.9% হয়তো, হ্যাঁ 0.9 বা 90% হলো কনজিউম করছে, ওকে, ইন দ্যাট কেস কি হবে 0.1 10% সে সেভ করছে, দুটো মিলে কিন্তু আমার 1 হবে, ওকে। সো আর কোনো জাতি হয়তো এটা ন্যাশন ভেদে এই করছে হয়তো 0.8 প্লাস 0.2। সো কেইন্স যেটা আসলে ফেমাস এই সেক্টর নিয়ে, যে এই যে কনজাম্পশন থিওরিটা আবিষ্কার করে সে ইনফ্যাক্ট যেটা এই ক্লাসিক্যাল ইকোনমিক্সের সাথে মডার্ন ম্যাক্রো ইকোনমিক্সের কি ডিফারেন্স জানেন? কোথায় আসলে রেভলিউশনারি যে চেঞ্জটা, সেটা আগে তো অ্যাডাম স্মিথের সময় ক্লাসিক্যাল ইকোনমিক্সে বলা হতো যে ইকোনমিক্স এটা আসলে অ্যাজ ইনভিজিবল হ্যান্ড, হ্যাঁ চলবে অদৃশ্য মার্কেটের এটাকে রেগুলেট করবে, গভর্নমেন্ট শুড নট ইন্টারফেয়ার, হ্যাঁ ওকে, জাস্ট গভর্নমেন্ট ক্যান ফেসিলিটেট, দ্যাটস ইট, হ্যাঁ, বাট কোনোভাবেই ইন্টারফেয়ার করবে না, মানে কোনো ধরনের ইন্টারফেয়ারেশনের দরকার নেই, ওকে, এটা মার্কেট নিজের মতো করে চলবে। বাট সেখানে দেখিয়েছে কেইন্স যে না, মার্কেটে এখানে গভর্নমেন্টের রেগুলেট কি এখানে তার এফেক্ট করার অনেক কিছু আছে, ঠিক আছে। গভর্নমেন্টের পলিসি একটা দেশের ইকোনমিক গ্রোথ অ্যান্ড জিডিপি সবকিছুতেই কি এফেক্ট করে। এটা কিন্তু কেইন্সের পরে হয়েছে, এর আগে কিন্তু ধারণা ছিল যে ইকোনমিক্সে যে এটা ওই ইনভিজিবল হ্যান্ডে সাহায্যে চলবে, ওকে। সো যেটা দেখা গেছে যে দেন সে কেইন্স আবিষ্কার করে যে আমার কনজাম্পশন ফাংশন ইজ এ ওই mx প্লাস সি, যেটা এখানে যেটা ছিল এটা হলো C0 প্লাস বি ওয়াই, এখানে সিটা হলো কনজাম্পশন, ওকে, এটা তো কনজাম্পশন তাই না, বুঝতে পারছেন, ওকে। আচ্ছা কনজাম্পশন এটা হলো এই আর্নিংস, হ্যাঁ এটা হলো আপনার ইনকাম, ডিসপোজেবল ইনকাম, ওয়াইটাকে ওইভাবে ধরা হয়েছে। সো এটা হলো ডিআই, ওকে, ডিআই এটা হলো ডিসপোজেবল ইনকাম। সো এটার গ্রাফটা এরকম দেখানো হয়েছে ইকোনমিক্সের সব বই। আপনাদের এখানের মধ্যে ইকোনমিক্সের কেউ আছেন? কেউ নেই? বিজনেসের তো অনেকেই আছেন তাই না? এই যে এটা হলো ওয়াই, হ্যাঁ আপনাদের ম্যাক্রো ইকোনমিক্সে কি এগুলো পড়ানো হয়েছে না? পড়ানো হয়েছে, বাট আমি ডিফারেন্ট ওয়েতে, আমি একটু ম্যাথমেটিসাইজ করব, বুঝছেন তো, ম্যাথমেটিক্যাল অ্যাঙ্গেল থেকে আমরা একটু পড়বো, যাতে এটাকে ওই যে ডেকোড করে মেমোরাইজ ইয়েতে আপনাদের হার্ড মেমোরিতে যাতে ঢোকাতে পারেন, বুঝতে পারছেন তো? সো দেখেন এদিকে হলো আমার এক্স অ্যাক্সিস বরাবর হলো আমার কি, এটা আসলে ডিসপোজেবল ইনকাম, যেটাকে আমরা ইউজুয়ালি আসলে বলি এটা এক্স না, সরি এটা আসলে আমরা এক্স অ্যাক্সিস বলি তাই না, বাট এখানে এটাকে ওয়াই দিয়ে দেওয়া হয়েছে, এলস বা ইনকাম, ডিসপোজেবল ইনকাম। এটা হলো টোটাল, এদিকে হলো আপনার টোটাল এক্সপেন্ডিচার, ওকে, এই অ্যাক্সেসটা হলো টোটাল এক্সপেন্ডিচার। সো এটাকে প্রথমে যদি আমরা ধরে নেই সি কনজাম্পশন, ওকে, কনজাম্পশন। সো কনজাম্পশন বলা হয়েছে যে ইজ এ লিনিয়ার ফাংশন, ওকে, আমি একটা জাস্ট লাইন আঁকলাম এখানে, স্লোপ হয়তো এরকম না অন্যরকম হবে, বাট আমি জাস্ট একটা লিনিয়ার ফাংশন আঁকলাম, ওকে। সো দিস লিনিয়ার ফাংশন ইজ এ কি আছে বলা হচ্ছে C0, এটা হলো আপনার ওয়াই ইন্টারসেপ্ট, তার মানে কি এখানে আপনার ইনকাম যদি 0 হয় তো ইউ হ্যাভ অলসো কনজাম্পশন হুইচ ইজ C0, যেটা আসলে আপনারা অনেকেই যারা জব টপ করেন না, আছেন না আপনারা, বাবা মার হোটেলে আছেন তাই না? ঠিক আছে না? হ্যাঁ আপনারা অনেকেই আছেন, এবং খরচ কিন্তু আপনাদের কম না, অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা আর্ন করছে তাদের চেয়ে বেশি হয়তো, তাই না?
তো ইনকাম নাই কিন্তু খরচ কিন্তু আছে, তাই না? সো এটাকেই বলা হচ্ছে যখন ওয়াই আপনাদের জিরো, ডিসপোজেবল ইনকাম জিরো, বাট ইউ হ্যাভ ইভেন দেন ইউ হ্যাভ এ কনজাম্পশন হুইচ ইজ আসলে ওয়াই ইন্টারসেপ্ট। এই যেটা হলো আমার কি ওয়াই, তাই না? ওয়াই, আমি দুটো ওয়াইতে আবার আপনারা কনফিউজড হবেন। ওকে, বাদ দিলাম। ওকে, এটা যা হোক, এটা ওয়াই অ্যাক্সিস তো আসলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য অলওয়েজ ওয়াই অ্যাক্সিস এটা বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য, বাট ইকোনমিক্সে এখানে ওইভাবেই দেখানো হয়েছে। সো আমরা হয়তো এটাকে এক্স হিসেবেই নিতে পারি, সেক্ষেত্রে এটা কনজাম্পশনকে আমরা ওয়াই ধরবো, তাই না? সো দিস ইজ দ্য লিনিয়ার ফাংশন এগেইন। সো এগেইন দ্যাট ইজ এই যে বি এখানে, এটা কিন্তু আসলে আমাদের এমপিসি, বুঝতে পারছেন? This one in fact MPC. Propensity to consume, দেখেন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াই তো এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি সি। সো আমরা দেখছি যে এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে যে কনস্ট্যান্টটা আছে, বি একটা কনস্ট্যান্ট, বি ইজ এ কনস্ট্যান্ট হুইচ ইজ ইনফ্যাক্ট কি স্লোপ কোএফিশিয়েন্ট, তাই না, অফ দ্য কনজাম্পশন ফাংশন, যে ওয়াই এর সাথে আছে। সো এটা আসলে কি গেইন স্লোপ, এই যে স্লোপ, এই যে স্লোপ না, এটা আমরা জানি লিনিয়ার ফাংশনের স্লোপ যে কোনো পয়েন্টে কি কনস্ট্যান্ট, এর কোনো চেঞ্জ নাই। ওকে, সো মনে হয় বুঝতে পারছেন যে, সো আমরা এখন চলেন দেখবো এই প্রবলেমটাই যে কি প্রবলেম আছে। দেখেন, a line segment fitted to points whose coordinates are in the order disposable income and personal consumption expenditure, বুঝতে পারছেন না? তার মানে যেটা আমাদের y disposable income আর x coordinates হলো, আমরা যদি বলি y, আর আমার y coordinates ইনফ্যাক্ট এটা কি আমার যেটা আমরা বলছি c, তাই না? সো আমরা এখানে আসলে ইউজুয়ালি যেটা করে আসছি, আসলে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এটাকে ডিসপোজেবল ইনকামকে আমরা এক্স ধরে, পার্সোনাল কনজাম্পশন ফাংশনকে আমরা ওয়াই না হয় ধরি, যেভাবে আগের গুলো করছি, সো দ্যাট আপনাদের যাতে অসুবিধা না হয়। ফরেন নোটেশন এটা আমরা দেখছেন যে ওকে, আর ইন দ্য ওয়ার্ডার ফরেন নোটেশন পাসেস থ্রু পয়েন্টস 32, 30 and 57, 54, the numbers being in billions of dollars. সো একটা কোন একটা নেশন বা জাতির এটা দুটো আপনার পয়েন্ট দেওয়া হয়েছে, কোঅর্ডিনেটস পয়েন্টস। একটা হলো ফার্স্ট কোঅর্ডিনেট হলো এক্স কোঅর্ডিনেট হুইচ ইজ কি ডিসপোজেবল ইনকাম, এন্ড সেকেন্ড কোঅর্ডিনেটস হলো ওয়াই কোঅর্ডিনেটস, এটা হলো কনজাম্পশন। সো একটা জাতির যদি $32 বিলিয়ন যখন ইনকাম ছিল, জিডিপি ছিল, তার কনজাম্পশন ছিল $30 বিলিয়ন, ওকে, এন্ড 57 and আরেকটা পয়েন্টে, আরেকটা বছর, এটা ধরেন 30, এটা হয়তো ধরেন আপনার আমাদের বাংলাদেশের কথাই যদি ধরেন, হয়তো 70 দশকে যেরকম ছিল, যা আসলে ইনকাম ছিল, এটা তার মোস্টলি ম্যাক্সিমামই হতো হয়তো সেটা আপনার কি কনজাম্পশন, তাই না? হাউসহোল্ড কনজাম্পশন, প্রাইভেট কনজাম্পশনে চলে যেত, ঠিক আছে? হয়তো দেখা গেল যে এটা 90 দশকে এসে হয়তো এটা ইনকাম বেড়েছে, কোথায় গেল, হ্যাঁ, ইনকাম হয়তো বেড়েছে, ওকে, $57 and কনজাম্পশন সেখানে $54, বুঝতে পেরেছেন? ওকে, সো তার মানে টু সিচুয়েশন গিভেন আছে। সো ফ্রম দিস 2 পয়েন্টস উই ক্যান ফাইন্ড দ্য ফেমাস কি মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম, ইয়েস অর নট, আমরা স্লোপ বের করতে পারবো। সো এখানে যেটা বলা হচ্ছে যে what are the values, names and interpretations of the slope and 1 minus slope of the line. So আমরা এই যে disposable income and personal consumption expenditure, এই দুটোর মধ্যে একটা রিলেশনশিপ, কি রিলেশনশিপ পাবো আমরা? একটা লিনিয়ার রিলেশনশিপ পাবো, ওকে। যেহেতু আমাদের দুটো পয়েন্ট গিভেন আছে, in that case we can find the linear function, because from these 2 points always we can find slopes, yes, and once we have slope and we have given here 2 points, just we need 1 point and we can find the consumption function, that linear function. And আমরা এর আগেই এইমাত্র যেটা দেখেছি যে
আসলে কনজাম্পশন ফাংশন ইজ এ লিনিয়ার ফাংশন। ইয়েস অর নট? এই যে আমরা দেখছি, তাই না? ইয়েস অর নট? একটা লিনিয়ার ফাংশন যে যার স্লোপ আছে এমপিসি, সেটা বি আমাদের, তাই না? এমপিসি। বা এখন এই ফাংশনটাকেই আমরা কিন্তু আবার এই ওয়েতেই লিখতে পারি, y ইকুয়াল টু এই যে c0 প্লাস mx। ইয়েস অর নট? এভাবেই লিখতে পারি mx প্লাস c, যেটা c এর জায়গায় c0 বা c আপনি এটা 0 বাদ দিলেও কোনো সমস্যা নেই। ওকে, সো এই বিষয়টাই আর কি, এই c ইকুয়াল টু c0 এখানে, আর এই যে m ইকুয়াল টু ইনফ্যাক্ট কি আমার এই যে এমপিসি, তাই না? সো x এর জায়গায় এখানে আমরা ইকোনমিক্সে, যেহেতু ইকোনমিক্সের টেক্সট বুকগুলোতে অলওয়েজ y হিসেবে থাকে, আমি এই জন্য এখানে বোঝানোর জন্য y দিয়েছি। যখন আপনারা ফেস করবেন ইকোনমিক্সে, যাতে আপনাদের এটা খুব আশ্চর্য না লাগে, হ্যাঁ, যে কেন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের y। ওকে, বাট আমরা এই প্রবলেমের জন্য হয়তো এই ফরম্যাটটা ইউজ করব, y ইকুয়াল টু mx প্লাস c, এটাই হয়তো আমরা ইউজ করতে পারি, সমস্যা নেই। ওকে, হ্যাঁ, এখানে c0 আপনি বাদ দিতে পারেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, লেটস সে। আচ্ছা, ভেরি গুড। তো এক্সাম্পলটা আবার চাই, চলে। আচ্ছা, দুটো পয়েন্ট গিভেন আছে, এখান থেকে আমরা স্লো, দ্যাট ইজ হুইচ ইজ মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম, আমরা বের করতে পারবো, এন্ড কনজাম্পশন ফাংশনটাও আমরা কিন্তু আইডিয়ালি পেয়ে যাবো। ইয়েস অর নট? এখন কোশ্চেন করেছে হোয়াট আর দ্য ভ্যালুজ, নেমস এন্ড ইন্টারপ্রিটেশনস অফ দ্য স্লোপ এন্ড 1 মাইনাস স্লোপ অফ দ্য লাইন। অলরেডি অনেক কিছু আমি আগেই কিন্তু এক্সপ্লেন করে ফেলেছি, তাই না? এই গল্প করতে গিয়ে দেখেন, এখন আমরা আগে প্রবলেমটা সলভ করি নাকি? অন্য একটা পেজে চাই, তাহলে এটা মুছেই ফেলি না, সমস্যা নেই। আচ্ছা, ওকে, নাম্বারটা যেন কত কত? আচ্ছা, 32 30 and 57 54 না? এস না? ইয়েস স্যার। আচ্ছা, ওকে, ভেরি গুড। আচ্ছা, আমি এভাবে লিখি, তো ডিটেলস লিখবো না। ডিসপোজেবল ইনকাম, ওকে, এক্স কোঅর্ডিনেট, ওকে, আর হলো কনজাম্পশন, ওকে, সি, ঠিক আছে নাকি এখানে? আচ্ছা, এইভাবে লিখলাম কনজাম্পশন, হ্যাঁ, ডিসপোজেবল ইনকাম এন্ড কনজাম্পশন এক্সপেন্ডিচার। ওকে, এটাকে আমরা ডিনোট করব ওই আমরা আগের মতোই করি, নাকি বলেন? এক্স এন্ড ওয়াই অর সি ওয়াই, তাহলে উল্টো পালট হবে যাতে আপনাদের কনফিউজিং না হয়। ওকে, তার মানে আমরা কি দেখছি? দিস ইজ এক্স এন্ড দিস ইজ ওয়াই, ঠিক আছে না? সো এখন চলেন, আমাদের দুটো পয়েন্ট আছে, গিভেন আছে x1 y1, ডিসপোজেবল ইনকাম এন্ড কনজাম্পশনের একটা পয়েন্ট আছে কোন একটা ইয়ারে, সাপোজ সেটা হলো $32 বিলিয়ন যখন আমাদের ইনকাম ছিল, তখন কনজাম্পশন ছিল 30। আচ্ছা, এন্ড x2 y2 ইকুয়াল টু কি হয়েছে? 57 আর হলো 54। ওকে, সো ফ্রম হিয়ার, হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার এক্সকিউজ মি, আচ্ছা স্যার, x1 y1 এখানে 32 57 হবে না? ও সরি সরি, আচ্ছা, ও আমি তো জাস্ট সরাসরি ওই পয়েন্টগুলো লিখছি। আহা, সরি, হ্যাঁ, থ্যাংক ইউ, খুব ভালো বলেছেন। 32 হলো এখানে, এই যে দাঁড়ান, এই যে এখানে আমি এইভাবে লিখেছি, দাঁড়ান দেখি, না না না, এটা গিভেন আছে এখানে না 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 না, ঠিকই আছে। এখানে দেখেন, ডিসপোজেবল ইনকাম এন্ড পার্সোনাল কনজাম্পশন সব ঠিক আছে, 30 30 পয়েন্ট হিসেবে দেওয়া আছে, ঠিক আছে, এখানে পয়েন্ট হিসেবে কিন্তু দেওয়া আছে। ওকে, আমার এখানে x1 মানে ডিসপোজেবল ইনকাম যখন $32 বিলিয়ন ছিল, সেখানে আমার কনজাম্পশন এক্সপেন্ডিচার ছিল 30 বিলিয়ন।
and x to y to another year এ সাপোজ 10 বছর পরের কথাই ধরেন যে $57 বিলিয়ন ইনকাম বেড়েছে and সেক্ষেত্রে কনজাম্পশন বেড়েছে 54 বুঝছেন দুটো পয়েন্ট এখন এখান থেকে আমরা স্লোপটা বের করব ওকে এখানে আমরা দেখব slope of the consumption function তাই না আচ্ছা of the consumption function okay function যেটাকে আমরা বলছি m আচ্ছা এটা হলো MPC m which is আসলে আমরা একবার লিখে ফেলি না slope of the consumption function বা m equal to আমরা এটাকে marginal propensity to consume লিখে ফেলি নাকি বলেন m p c which is কি বলা হচ্ছে y2 minus y1 and 54 minus 30 divided by হবে আপনার 57 minus 32 yes or not so this is Yes, sir. 24 আপনাদের কাছে কারো আছে ক্যালকুলেটর কাছে সাথে নাই ইয়ে ঠিক আছে আমি এটা বোধহয় 25 না আচ্ছা যদি এটা আমরা ডিভাইড করি যেটা পেয়ে যাব Sir, 0.96. 0.996 হয় তাই Yes, sir. আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে যদি তাই হয় তাহলে আমরা লিখি পয়েন্ট হ্যাঁ 96. দেখছেন 0.96 দেখছেন 96% তার মানে এমপিসি বলতে আমরা যেটা বুঝতে পারছি যে মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম ইজ 96%। তার মানে if $1 earns extra earnings, in that case 96 cents is that is কি consumed, না ঠিক আছে, and 4% যেটা 0.4 0.04 আর that is 4% কিন্তু আমার কি থাকবে না এমপিসি। সো এখন আমরা এইভাবে লিখতে পারি, এটা হলো মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম, যেটা আমি একবার লিখে ফেলেছি। and then আমরা জানি এমপিসি plus MPS equal to 1, then আমরা কি বলবো 1 minus MPC will be MPS। তার মানে এটা যদি হয় আমার, আমি একটু ইয়েতে লিখলাম না, আপনারা এখানে লিখবেন যে এমপিসি হলো মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম, পুরোটা লিখবেন। আচ্ছা এখানে পুরোটা কি লিখতে হবে না, মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম, তাই না? ওকে এখানে লিখবেন আর কি, ঠিক আছে, লিখতে পারবেন না, মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম, ওকে, to consume, okay। আচ্ছা আর এইটা হলো এই যে 1 মাইনাস এনপিসি যেটা, সেটা হলো কি আসলে এই যে মার্জিনাল প্রপেন্সিটি টু সেভিংস, না প্রপেন্সিটি তাই না, বুঝতে পেরেছি। একটা খেয়াল করেন যে একটা স্টেটের যে বলি এখন এর সাথে ইন অ্যাডিশন, যেটা আসলে আমরা জানি যে
যে একটা দেশের যে জিডিপি বা জাতীয় আয় ডিটারমাইন্ড হয় কিভাবে, সেটা কি আপনাদের দেখিয়েছে না? জি স্যার। ডিসপোজেবল ইনকাম, আর পরে হলো টোটাল এক্সপেন্ডিচার, মনে আছে? টোটাল এক্সপেন্ডিচার, ইয়েস। এন্ড দেন আসলে এখানে কি কি আছে যদি একটু মনে থাকে আপনাদের, আমরা পরে আরো শিফটিং এ দেখাবো। ফার্স্ট মানে যেহেতু 96% অফ ইনকাম দেখেন, এবং মোস্টলি অধিকাংশ দেশেই মানুষের আসলে কনজাম্পশন টেন্ডেন্সি, এটি হলো সবচেয়ে লায়ন পার্ট অফ দা টোটাল এক্সপেন্ডিচার ফাংশন। আসলে জিডিপি কাকে বলে? টোটাল এক্সপেন্ডিচারটাই হলো জিডিপি, ইয়েস অর নট? যখন আসলে টোটাল এক্সপেন্ডিচার অ্যান্ড টোটাল ইনকাম যখন ইকুয়াল হয়, কারণ এক্সপেন্ডিচার তো আর আসলে ইনফ্যাক্ট টোটাল ইনকামের চেয়ে বেশি হতে পারে না, হ্যাঁ। সো বেশি হলেও সেটা আলটিমেটলি নেক্সট ইয়ারে যদি এটা লোন হয়, এটা পরে আবার একটা মাইনাস হবে আলটিমেটলি। ফরেন লোনস যদি থাকে এটা কিন্তু আবার যাই হোক। সো আমাদের জিডিপি কিন্তু অলওয়েজ দেখা যায় যে ওয়াই ইকুয়াল টু এক্স এই লাইন বরাবর হয় 45 ডিগ্রি, বুঝতে পেরেছেন? মনে পড়ছে? এই অ্যাঙ্গেল বরাবর একটা লাইন যেটা দ্যাট ইজ কি টোটাল এক্সপেন্ডিচার ইকুয়াল টু টোটাল ইনকাম। ওকে, টোটাল এক্সপেন্ডিচার ইকুয়াল টু এই যে যখন ওয়াই হয় এই লাইন বরাবর আসলে জিডিপি থাকে, বুঝতে পারছেন? হ্যাঁ, বাট এটা ডিটারমাইন্ড হয় কিভাবে জানেন? এটা কিন্তু এই টোটাল এক্সপেন্ডিচারের যদি 90% বা 96% যদি এটা কিন্তু ডাটা থেকে এটা আসছে। সো এক এক দেশে ধরেন যেখানে মানুষের খুব গরিব দেশ, সেখানে কিন্তু কনজাম্পশন ফাংশন আরো বেশি হতে পারে। ওকে, সো এখানে দেখা যাবে যে আপনার এটা যেভাবে আসলে আমাদের জিডিপি ডিটারমাইন্ড হয়, দ্যাট ইজ প্রথমে থাকে কনজাম্পশন ফাংশন এই সি, এরপরে জিডিপির হিসাবে আমরা কি জানি, একটা ফর্মুলা আছে না জিডিপির? জিডিপি ইকুয়াল টু সি, মনে পড়ে? প্লাস জি, সি প্লাস জি মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার না, প্লাস ইন টোটাল ইনভেস্টমেন্ট প্লাস নেট এক্সপোর্ট। মনে পড়ে আপনাদের? জি স্যার। কিন্তু পড়িয়েছে, হ্যাঁ। সো আসলে এই যে কেইনস কেন বলেছে, এই যে এই টোটাল জিডিপি দেখা যাচ্ছে আপনার টোটাল এক্সপেন্ডিচারের টোটাল ইনকামের যদি এই সবচেয়ে লায়ন পার্ট, হিউজ পার্ট হলো কনজাম্পশন ফাংশন। সেই কনজাম্পশন ফাংশনটাকে যখন স্টাডি করে ফেললো, দ্যাট ইজ এই যে জেনোমটা বের করে ফেললো, বুঝতে পারছেন? যে করোনা ভাইরাসে যেটা করছে, তাই না? ভ্যাকসিন বের করতে হলে এগুলো আগে স্টাডি করতে হবে। সো যখন এই কেইনস যখন এই লাইন মেজর যে ফাংশনটা অফ জিডিপি সেটারই কিন্তু স্ট্রাকচার বের করে ফেলেছে, দ্যাট ইজ কি স্লোপটা বের করেছে, স্লোপ ইন্টারসেপ্ট বের করে ফেলেছে। দিস ইজ দ্যাট ফাংশন। ওকে, অ্যান্ড দেন আসলে এই যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এগুলো তো সব কনস্ট্যান্ট, বুঝতে পেরেছেন? জি ইজ এ কনস্ট্যান্ট, I also a constant, and x also this is a constant, বুঝতে পারছেন? এটাকে কনস্ট্যান্ট হিসেবে কেন ধরা হয় জানেন? বলছি। সো ফাংশন হলো না হচ্ছে অ্যাজ ফাংশন, কিন্তু আসলে মেইন ফাংশনটা হলো সি, আর জি, আই অ্যান্ড এক্স এগুলোর উপরে বার দেওয়া হয়েছে, দিলাম এই জন্য যেগুলো আসলে ইনফ্যাক্ট যে কিছু পলিসি আছে গভর্নমেন্টের, সেই পলিসি দ্বারা এগুলো মোটামুটি একটা ফিক্সড অ্যামাউন্ট। সাপোজ জি, এটা একটা বাজেট পাস হয় না প্রতি বছর? বাজেট হয়তো না, সংসদে পাস হয় না? জি স্যার। দিস ইজ কিন্তু এটা কিন্তু জি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, সেটা প্রতি বছর বাজেটে এটা পাস হয়, কত হাজার কোটি টাকা, কত লক্ষ কোটি টাকা, তাই না? এটা একটা, দিস ইজ এ কনস্ট্যান্ট। দেন ইনভেস্টমেন্ট
অলওয়েজ এটাও কিন্তু প্রেডিক্ট করা হয়, ফরকাস্ট করা হয়। দ্যাট ইজ সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড মিনিস্ট্রি অফ ফিনান্স, প্ল্যানিং মিনিস্ট্রি, এরা মিলে কোঅর্ডিনেটেডলি এটা একটা পলিসি প্রণয়ন করে। হ্যাঁ, ওকে, যে হোয়াট শুড বি দ্য ইন্টারেস্ট রেট। হ্যাঁ, এটা ইন্টারেস্ট রেটের উপর নির্ভর করে কেমন ইনভেস্টমেন্ট হবে। সো ওই পলিসির উপর বেস করে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট হবে। সেখানে কি ধরনের ইম্পোর্ট পলিসি, এক্সপোর্ট পলিসি করা হচ্ছে, তাই না, সেগুলোর উপর বেস করেও কিন্তু ইনভেস্টমেন্ট হবে। তো সেগুলো তার মানে কি ডিটারমাইন্ড, মানে কি এই ইনভেস্টমেন্ট এটা আসলে ডিটারমাইন্ড অ্যাট অ্যানাদার প্লেন। এখানে যেরকম আছে ডিসপোজেবল ইনকাম অ্যান্ড টোটাল এক্সপেন্ডিচার প্লেন, তাই না। সো এখানে আমরা জিডিপি ডিটারমাইন্ড হচ্ছে, অর কনজাম্পশন ফাংশন এখানে আদি হচ্ছে। বাট এই যে আই যেটা ইনভেস্টমেন্ট, এটা কিন্তু ডিটারমাইন হয় অ্যানাদার ফাংশন, অ্যানাদার প্লেনে। সেই প্লেনে খেলোয়াড় কে কে? প্লেয়ার হলো আপনার সেন্ট্রাল ব্যাংক, তাই না, ফিনান্স মিনিস্ট্রি অ্যান্ড আদার স্টেক হোল্ডার্স আছে। ওকে, সো সেখানেও কিন্তু একটা প্রেডিক্টেড একটা কনস্ট্যান্ট, এই জন্য এখানে আয়ের উপরে ধরা হয়েছে একটা বার। ওকে, অ্যান্ড এক্স বার এটাও কিন্তু ওই পলিসিরই একটা পার্ট। সেখানে ফরকাস্ট করা হয় প্রতি বছরই যে কত এক্সপোর্ট হবে বা কত ইম্পোর্ট হবে, সেটা একটা নেট। সো এই অল দিস রিমেইনিং টোটাল জিনিসগুলো এগুলো আসলে কনস্ট্যান্ট হিসেবে ধরা হয়। তার মানে কি, একটা জিনিস খেয়াল করেন, যদি আমরা একটা ফাংশন কথাই শুনে না, আচ্ছা দেখেন এখানে যদি আমি দেখি, কথা বেশি শুনতে চায় না। আচ্ছা ধরেন আমাদের কিন্তু আসলে এই যে আছে একটা সাপোজ কোন একটা ফাংশন আছে, ধরেন এখানে আছে, এখানে আছে 5। ওকে, y যদি হয় সাপোজ আপনার x প্লাস ধরেন আপনার 5। এখন এর সাথে যদি আপনি কিছু কনস্ট্যান্ট যোগ করেন, 5 এর সাথে 2 অর 5 অর আপনার 10 20 যোগ করেন এভরি টাইম, তার মানে কি এগুলো কিন্তু সব কনস্ট্যান্ট। সো লাইনটার কি হবে? সো দিস ওয়ান এই যেটার মধ্যে দেখেন এর সাথে যদি 2 যোগ করেন, আমার 7 থেকে এই যে এখানে যদি আমরা বলি 7 থেকে আপনার এভাবে যাবে প্যারালাল, তাই না। যদি আপনার 5 যোগ করেন তাহলে এখান থেকে আপনার প্যারালাল, এই যে এই লাইনটার আমার y = ½ x + 5, এই লাইনটারই প্যারালাল লাইন কিন্তু আপনার জাস্ট আপনি আরেকটা লাইন পাবেন। ইয়েস অর নট? আমার কথা কি বুঝতে পেরেছেন? সো দ্যাট ইজ আসলে বেসড অন কনজাম্পশন ফাংশন। কনজাম্পশনটাই হলো একটা ফাংশন। এই যে সি, এটা হলো আমার কি, এই যে আমরা দেখতে পাচ্ছি যে mx + c। ওকে, হ্যাঁ, এটা যদি বলি ডিসপোজেবল ইনকাম, এটা হলো আমার x, আর কি y, এটা যদি আমরা বলি y। সো এই সিটা হলো আমার mx + c। সো এই c এর সাথে আরো c যোগ হবে, সেটা 2 হোক আর 5 হোক আর যাই হোক, হ্যাঁ, 1 লাখ কোটি 2 লাখ কোটি হোক, বাট অলওয়েজ দিস আর কনস্ট্যান্ট। সো আমরা এখানেও ঠিক সেম ওয়েতে দেখবো এই কনজাম্পশন ফাংশন, এটা হলো একটা ফাংশন, হ্যাঁ, যেটা ইনকাম চেঞ্জ হচ্ছে, কনজাম্পশনও চেঞ্জ হচ্ছে। ওকে, এন্ড দেন আমার এখানে যোগ হচ্ছে আপনার জি, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। ওকে, ওকে, এন্ড দেন আপনার আই, কোন একটা সাপোজ আই ডোন্ট নো $2 বিলিয়ন ইনভেস্টমেন্ট হলো। ওকে, আর এর সাথে হয়তো এক্সপোর্ট, নেট এক্সপোর্ট হলো কিছু, ঠিক আছে, ধরেন $10 বিলিয়ন। ওকে, সো আমাদের জিডিপি কি হয় দেখেন করেন, জিডিপি কিন্তু এই যে টোটাল এক্সপেন্ডিচার 45 ডিগ্রি লাইনের মধ্যে জিডিপি আসবে সবসময়। এন্ড এই যে 45 ডিগ্রি লাইন যেটা, হ্যাঁ, এই লাইনে হলো আপনার জিডিপি, অলওয়েজ রিমেম্বার। ওকে, এই লাইন বরাবর হলো জিডিপি, যেখানে আপনার এক্সপেন্ডিচার ফাংশনগুলো ক্রস করবে 45 ডিগ্রি লাইনের, সেখানেই আপনার জিডিপি। সো দেখেন খেয়াল করেন এই যে কনজাম্পশন ফাংশন আছে,
এই কনজাম্পশন ফাংশন অ্যান্ড 45 ডিগ্রি লাইন ক্রস করছে এখানে, তার মানে জিডিপি হলো আপনার পাবেন এই জায়গায়। ওকে, জিডিপি ধরেন এখানে জিডিপি, এটাকে জি0 দিলাম আমি। ওকে, হচ্ছে জিডিপি তো, আচ্ছা y0 দিই। ওকে, সরি, এটাকে ধরেন আপনার কি বলা যায়, জিডিপি। আচ্ছা, এটা জিডিপি আছে। ওকে, হ্যাঁ, তো এর সাথে যখনই গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়লো, দেখেন আপনার এই পয়েন্টটা, এই যে জিডিপি, এই যে এখানে এই পয়েন্টটা জিডিপি কিন্তু বেড়ে গেল, বুঝতে পারছেন? এগেইন আপনার ইনভেস্টমেন্ট যখন আসছে, আবার লাইনটা ক্রসিং করেছে এখানে, আপনার আবার দেখেন জিডিপি বেড়ে গেল, বুঝতে পারছেন? জিডিপি কিন্তু আপনার রাইট ওয়ার্ড মুভ করছে, বুঝতে পারছেন? অ্যান্ড দেন নেট এক্সপোর্টের জন্য এখানে আসলো এগেইন। হ্যাঁ, খেয়াল করেন, তার মানে কি আমরা দেখতে পাচ্ছি যে এই কেইন্স যেটা কিন্তু বলেছে যে এই কনজাম্পশন ফাংশনটা সে বের করার ফলে অটোমেটিক্যালি সে কিন্তু জিডিপি কিভাবে বাড়ানো যায় বা কেন কমবে সেটা কিন্তু বের করে ফেলছে, বুঝতে পারছেন? দিস অল আর ম্যাথমেটিক্স, নাথিং এলস। ইউ ক্যান সি যে ইনফ্যাক্ট জিডিপি ইজ এ লিনিয়ার ফাংশন which is consumption function প্লাস এর সাথে কিছু কনস্ট্যান্ট অ্যাড হচ্ছে। তার মানে কি এগুলো অল দিস লাইনস আর, আমরা কি বলেছি যে প্যারালাল লাইনস, তার মানে অল দিস আর প্যারালাল লাইনস, তার মানে কি আমার সেম স্লোপ বাট ডিফারেন্ট ওয়াই ইন্টারসেপ্ট, বুঝতে পেরেছেন? সো আমার এই লাইনটা, এই যে এই লাইনগুলো কি, এগুলো হলো আমার টোটাল এক্সপেন্ডিচার, তাই না? টোটাল এক্সপেন্ডিচার, এখানে কি কি আছে টোটাল এক্সপেন্ডিচারে আছে আমার সি ফাংশনটা আছে, প্লাস জি আছে, তাই না? প্লাস আই আছে, যেটা উপরের লাইনটা না, আই আছে, অ্যান্ড ই আছে আমার এক্স আছে না, সাপোজ নেট এক্সপোর্ট। ওকে, সো আমার মনে হয় দেখেন একটা ছোট গল্প করতে গিয়ে, একটা প্রবলেম সলভ করতে গিয়ে আমাদের কত দূর হয়তো দৌড়াতে হলো না, বাট এখানে কিন্তু অনেকগুলো বিষয় আমাদের উঠে আসছে। সেখানে কেইন্সের যে ক্লাসিক্যাল ইকোনমি থেকে যে আসলে মডার্ন ম্যাক্রো ইকোনমিক্স, কেইনসিয়ান আসলে বলা হয়, সেটা কিভাবে আসলো, কিভাবে এখন এই যে এখনকার দেখেন সব দেশের গভর্নমেন্টই কিন্তু খুব অ্যাক্টিভ, তারা রোল প্লে করে হ্যাঁ ইকোনমিক্সে, ঠিক আছে? কিভাবে ম্যাক্রো ইকোনমিক্স ব্যালেন্স রাখা যায়, কিভাবে ইনভেস্টমেন্ট বাড়ানো যায়, কিভাবে জিডিপি বাড়ানো যায়, এগুলো কিন্তু নাথিং বাট আসলে ম্যাথামেটিক্স, বুঝতে পেরেছেন? অল দিস আর ম্যাথামেটিক্স। আপনি সেন্ট্রাল ব্যাংকে যাবেন, সেখানে কিন্তু সবাই আসলে ইনফ্যাক্ট যারা এই অ্যানালিস্ট আছে তারা কিন্তু এই ফাংশন নিয়ে কাজ করছে, ম্যাথামেটিক্স নিয়ে কাজ করছে। ইনফ্যাক্ট এই যে স্লোপ আমরা যেটা বলছি, দেখেন এই স্লোপের কত মারাত্মক একটা না, একটা দেশের কি জিডিপি হবে সেটা কিন্তু আসলে নির্ভর করছে ফার্স্টলি তার কনজাম্পশন ফাংশনের সেই এমপিসি, কনজাম্পশন প্রপেন্সিটিটা বা টেন্ডেন্সিটা একটা জাতির কেমন, ওকে, সেটার উপর। একটা জাতি যদি কনজাম্পশন কম করে সেক্ষেত্রে তো আসলে এক্সপেন্ডিচার কম হবে, তার মানে কি আপনার উপরের লাইনটা উপর দিকে কম উঠবে, তাই না? নিচের দিকে থাকবে, তাই না? সো ইন দ্যাট কেস জিডিপি কম হবে। মানুষ খরচ যত বেশি করবে সেখানে এটা কিন্তু আলটিমেটলি জিডিপি কিছু হয়, বুঝতে পেরেছেন? আমি জানি অনেকগুলো কথা বলে ফেললাম, স্যার আপনারা কি বুঝতে পেরেছেন আমার কথাগুলো? একটা ম্যাটার স্যার, এই 45 ডিগ্রিটা কেন হবে একটু রিপিট করবেন? 45 ডিগ্রি লাইনে ডিসপোজেবল ইনকাম অ্যান্ড টোটাল এক্সপেন্ডিচার ইকুয়াল। চলেন আমরা দেখি এখানে আমরা কি জানি যে y ইকুয়াল টু, আচ্ছা কথা শুনছি, আচ্ছা এগুলো কি মুছে ফেলবো একটু বা এখানেই দেখাই? আচ্ছা চলেন, এই যে আমরা y ইকুয়াল টু mx দেখেছেন না, mx প্লাস c, ইয়েস অর নট? ইয়েস স্যার। আচ্ছা, এখন y এটা যদি হয় x, এটা যদি হয় y, ওকে, অরিজিন দিয়ে যেটা যায় সেটাকে কি বলি আমরা? y ইকুয়াল টু mx প্লাস c, তো 0 নাকি? ইয়েস অর নট? ইয়েস স্যার। আমরা কিছুক্ষণ আগেও সেটা দেখিয়েছি বোধহয় না, যে
অরিজিন দিয়ে যেটা যায়, আমি কিন্তু আমার ইকুয়েশন গুলো আছে দেখবেন ওখানে, যে y ইকুয়াল টু mx c0, তাই না? c0 এখন যখন 40 m হলো কি গ্রেডিয়েন্ট না, m হলো গ্রেডিয়েন্ট। এখন m যদি ইকুয়াল টু 1 হয়, 1 কখন হয় m কখন হবে? m ইকুয়াল টু tan theta, yes or not? tan theta, Yes, sir. tan theta এর ভ্যালু m যদি 1 হয়, tan theta ইকুয়াল টু 1, তাহলে theta কত? π/4, 45 ডিগ্রি। 45 ডিগ্রি। বুঝতে পারছেন? সো আমরা যেটা বলছি y ইকুয়াল টু mx, বাট আমরা বলছি এই যে এখানে 45 ডিগ্রি যখন লাইন, দ্যাট ইজ দিস ফাংশন ইজ y ইকুয়াল টু x, তাই না? m এর ভ্যালু আপনি যখন 1 বসাবেন কি হচ্ছে? y ইকুয়াল টু x, y ইকুয়াল টু x, তার মানে কি এখানে লাইনটা কি দেখেন, y হলো আপনার টোটাল এক্সপেন্ডিচার y, আর এদিকে হলো কি y, এখানে হলো ডিসপোজেবল ইনকাম, x হলো আপনার ডিসপোজেবল ইনকাম, আর y হলো আপনার টোটাল এক্সপেন্ডিচার। সো টোটাল এক্সপেন্ডিচার ইকুয়াল টু ডিসপোজেবল ইনকাম, তখনই তো জিডিপি। তার মানে কি y ইকুয়াল টু x, ইট মাস্ট বি 45 ডিগ্রি লাইন। বুঝতে পারছেন? yes or not? Yes, sir. তো যখন টোটাল এক্সপেন্ডিচার এন্ড টোটাল ইনকাম যখন ইকুয়াল হয়, সেটাকেই বলা হয় ম্যাক্রো ইকোনমিক ইকুইলিব্রিয়াম। ঠিক আছে? ম্যাক্রো ইকোনমিক্স কিন্তু সব ইকুইলিব্রিয়াম নিয়েই কাজ। ওকে, এন্ড ইকুইলিব্রিয়াম পয়েন্টে আমরা পাই কি জিডিপি, জাতীয় আয়। ঠিক আছে? একটা ভারসাম্য না, ম্যাক্রো ইকোনমিক ব্যালেন্স রেট। বুঝতে পেরেছেন? সো আমার মনে হয় আপনি বুঝতে পারছেন যে এই যে স্লোপ নিয়ে আমি এত কথা বলেছিলাম, তার অ্যাপ্লিকেশনস কত সিরিয়াস না। মাইক্রো ইকোনমিক্স বলেন আর ম্যাক্রো ইকোনমিক্স বলেন, স্লোপ ছাড়া এখানে কিছুই করার নেই। আই থিংক ইউ আন্ডারস্ট্যান্ড ইট। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন প্লিজ। স্যার ওই জি দিয়ে কি বোঝাচ্ছেন এখানে? জি দিয়ে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, জি হলো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। হ্যাঁ, এটা বাজেট, আসলে এটা ফিসকাল, এই যেটা বাজেট, দিস ইজ বাজেট। সো জি বার যখন দেওয়া হচ্ছে, দিস ইজ ফিক্সড, এটা তো ফিক্সড অ্যামাউন্ট আসলে। জি জি। ইনভেস্টমেন্টও ফিক্সড অ্যামাউন্ট, বাট এটা ডিটারমাইন্ড হয় ডিফারেন্ট প্লেনে। হ্যাঁ, সেই প্লেনে বলেছি আমি, সেখানে হয়তো আদার্স ভেরিয়েবল আছে, সেটাও ডিটারমাইন্ড হয়, সেখানে ইন্টারেস্ট রেট এন্ড আদার থিংস আছে। ওকে, সেখানে এটা ইজিলি স্ট্রেট ফরওয়ার্ড একটা ফিক্সড অ্যামাউন্ট না, যেটা বাজেটের মতো। হ্যাঁ, বাট সেখানে এটা ডিটারমাইন্ড হয়। ওকে, এন্ড অলসো তো এখন আমার এই যে কথা বললাম, আপনারা সবাই কি বুঝতে পেরেছেন? সেটা বলুন, দ্যাট ইজ ইন্টারেস্টিং। কি ক্লিয়ার হয়েছেন নাকি না ক্লিয়ার না? তবে এটা হয়তো আপনাদের হেল্প করবে যখন ম্যাক্রো ইকোনমিক্স আপনাদের পড়াবে, তখন আপনারা এই ম্যাথমেটিক্যাল অ্যাঙ্গেল থেকে, পয়েন্ট অফ ভিউ থেকে তখন আপনারা এটাকে দেখবেন, আমি আশা করি। অ্যান্ড সেক্ষেত্রে ম্যাক্রো ইকোনমিক্সটা আপনাদের কাছে অনেক সহজ লাগবে। সালাউদ্দিন স্যার বোধহয় আপনাদের ম্যাক্রো ইকোনমিক্স পড়ায়, কিন্তু বাংলাদেশের গভর্নর ছিলেন, অনেক বড় মানুষ। সো আমার কাজই কিন্তু আসলে আপনাদের এই ম্যাথমেটিক্স ফর ডিসিশন মেকিং, এখানে জাস্ট কিছু অঙ্ক করানো আমার কাজ না। আমার কাজই হলো যে যাতে আপনাদের আদার্স যে সাবজেক্টগুলো, সেগুলোর জন্য অ্যাজ এ টুলস হিসেবে, যাতে সো দ্যাট দিস সাবজেক্ট ক্যান সাপোর্ট ইউ, হ্যাঁ, টু আন্ডারস্ট্যান্ড আদার অল কোর্সেস। ঠিক আছে? সো এই ম্যাথস ফর ডিসিশন মেকিং এই কোর্সের পরে কেউ যদি আপনারা রেগুলার ক্লাসে থাকেন, আমার মনে হয় এরপরের বাদ বাকি যে কোর্সগুলো, সেগুলো এ গ্লাস অফ জুস অর ওয়াটার, হোয়াট এভার ইউ থিঙ্ক। সো যদি আপনারা আমার ক্লাসটা বুঝে থাকেন বা যদি অবজার্ভ করতে পারেন, ইন দ্যাট কেস আপনাদের যে কঠিন সাবজেক্টগুলো, সেগুলো কি আসলে এগুলো এই ইকোনমিক্স না, মাইক্রো ম্যাক্রো ম্যানেজারিয়াল ইকোনমিক্স অ্যান্ড ফিনান্স, তাই না? এগুলোই তো। সো আলটিমেটলি আসলে বেসিক কিন্তু ম্যাথামেটিক্স থেকে সবই আসলে যা কঠিন ইকোনমিক্স বা ফিনান্স বা যাই বলেন, কঠিন যেখানে শুরু হয়, হ্যাঁ, আপনাদের ওখানে ওইগুলো কিন্তু আসলে ম্যাথমেটিক্স দিয়ে শেষ হয়। ইনফ্যাক্ট যদি আপনার
ম্যাথমেটিক্সটা একটু ভালো করে করে যান, তাহলে সেক্ষেত্রে আপনাদের এখানে খুব সহজ লাগবে। এটা আমি বলতে পারবো। হ্যাঁ, তো আচ্ছা চলেন আমরা এটা হয়তো পরে আরো আমরা শিফটিং অফ লিনিয়ার ইকুয়েশনস এগুলো সব পরে আরো দেখানো যাবে। হ্যাঁ, চলেন আমরা নেক্সট কি আছে সেগুলো দেখি একটু। আচ্ছা, এই যে হরিজন্টাল ভার্টিক্যাল লাইন কি দেখিয়েছিলাম না, এগুলো ওই যে আমার হরিজন্টাল লাইন যখন এই যে y = c স্যার আমি লাস্ট ক্লাস এখান থেকে লিভ করেছিলাম স্যার, এটা আবার বুঝলে ভালো হতো স্যার, এই হরিজন্টাল ভার্টিক্যাল। আচ্ছা 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 ঠিক আছে। আমার এটা হলো x অ্যাক্সিস, তাই না? এটা আমি ডিলিট করে দিলাম। ওকে, আচ্ছা হরিজন্টাল লাইন ভার্টিক্যাল লাইন, তাই না? সেটা এই তো আমার y অ্যাক্সিস, তাই না? ওকে, এটা হলো x axis and this y axis. সো আমরা যখন বলি হরিজন্টাল লাইন, তার মানে কি y = c, y = সাম কনস্ট্যান্ট। এখানে আপনার y = হতে পারে সাপোজ 5 or y = সাপোজ হতে পারে y = হয়তো -7 হতে পারে। সো তার মানে এখানে কিন্তু দেখেন y = c কনস্ট্যান্ট ভ্যালু, y = -7 or y = 5, এখানে কি কোথাও x আছে? কোনো x কিন্তু নেই। সো দ্যাট ইজ এটা হলো কনস্ট্যান্ট ফাংশন, মানে x আছে হয়তো, বাট x এর পাওয়ার হলো 0 হচ্ছে। হ্যাঁ, x এর পাওয়ার x আসলে নাই, ইনফ্যাক্ট এটা আমরা করছি, সরি স্যার x এর ভ্যালু এখানে নাই x এর ভ্যালু 0, x এর ভ্যালু 0 সেটা বলবো না। x যেটা আছে x এর ভ্যালুটাই আসলে আমরা, x আসলে ইনফ্যাক্ট অ্যাবসেন্ট হিয়ার। ওকে, y = c, তার মানে x এর ভ্যালু 0 না বলা যাবে না, x আসলে অ্যাবসেন্ট, তার মানে whatever the value of x, y remaining the same, y whatever the value of x, y remaining -7. স্যার আমাদের এই টাইপের গ্রাফগুলা কোন টাইপের সিচুয়েশনে ইউজ করা যাবে? বিভিন্ন টাইপের, আমি কিছু এক্সাম্পল, মজার এক্সাম্পলের কথাও বোধহয় বলছিলাম আপনাদের, যাই না, যে কনস্ট্যান্ট ফাংশন আমরা ফেস করি। হ্যাঁ, আমরা ফেস করি আমাদের রিয়েল লাইফেই। ধরেন যখন কোনো ফাংশন ডিপেন্ড করছে না আপনার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর, তার মানে তার কোনো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নেই, বুঝতে পেরেছেন? ওকে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যখন নেই, তার মানে কি যে সেটা একটা whatever the independent variable is, that is not a matter. ওকে স্যার বিজনেসের ক্ষেত্রে এটা কি হতে পারে? হতে পারে ফিক্সড কস্ট। এই দেখেন, এটাকে যদি বলি আমি ফিক্সড কস্ট, y = cost, এটা যদি বলি y is a function c, so c = fixed cost, whatever the quantity of production, আমার fixed cost remaining the same. Yes or not? Yes sir, I remember now. Thank you sir. Okay, এটা খুব ওকে ক্লিয়ার না? সো আমরা যখন বলছি যে কোনো একটা কস্ট ফাংশন, তো এর স্লোপটা কি? স্লোপ কিন্তু প্যারালাল টু x অ্যাক্সিস, সো তার মানে কি 0 ডিগ্রি, স্লোপ 0 ডিগ্রি, তাই না? এই জন্যই বলা হচ্ছে স্লোপ হলো 0 ডিগ্রি। আচ্ছা, এখন যদি কোনো ভার্টিক্যাল লাইন থাকে, যদি বলি আমরা ভার্টিক্যাল লাইন, এই সো স্লোপ ভার্টিক্যাল, তার মানে এই যে দেখেন এটা 90 ডিগ্রি, তাই না? এটা সবই কিন্তু 90 ডিগ্রি। ওকে, আর আমরা জানি m = যেহেতু tan θ
tan থিটা, tan যখন 0 ডিগ্রি হয়, tan 0 ডিগ্রি হলে আমরা জানি ইকুয়াল টু 0। তো এই যে এটা যেটা বলছি এখানে কিন্তু tan 0, এটা স্লোপ হলো 0, তাই না? m ইকুয়াল টু 0। বাট এখানে আপনার tan হলো m ইকুয়াল টু tan কত, π/2, তাই না? বা 90 ডিগ্রি। tan π/2 এর ভ্যালু কত? ইনফিনিটি। সো আনডিফাইন্ড, না? স্লোপ হিয়ার আনডিফাইন্ড। সো আমরা বলবো স্লোপ আনডিফাইন্ড, তাই না? তাই বলা হয়। এজন্য বলা হচ্ছে ভার্টিক্যাল লাইন। বাট ভার্টিক্যাল লাইনের ইকুয়েশনটা কি? ভার্টিক্যাল লাইন, রিমেম্বার, ইজ নট এ ফাংশন। ভার্টিক্যাল লাইন যখন আমরা বলছি কোনো কথা যে ভার্টিক্যাল লাইন, তাই না, এটা কিন্তু আসলে ইজ নট এ x ইকুয়াল টু c। বুঝতে পারছেন? x ইকুয়াল টু c, সাপোজ x ইকুয়াল টু ধরেন আপনার মাইনাস, ধরেন -3 বা মাইনাস, ওকে, বা -5। x ইকুয়াল টু যদি -5 হয়, এখানে কি y আছে? সরি, এখানে কি কোনো y দেখতে পাচ্ছেন? x ইকুয়াল টু c বা x ইকুয়াল টু 5, এটা এই যে একটা ইকুয়েশন, দিস ইজ অ্যান ইকুয়েশন, বাট ইউ ক্যান নট সে a function. This is not a function. This is not a function. This is x equal to c. This is an equation but not function. But this is function. Y equal to c. This is function. কেন এটা কি বুঝছেন? এটা কোনো ফাংশনই না, এটা ফাংশন। y equal to c function, functional equation, আর এটা জাস্ট একটা ইকুয়েশন, বিকজ ফাংশনে তো y থাকতেই হবে। বুঝতে পারছেন? yটাই তো ফাংশন। আমাদের অবজেক্টিভ কি? y। x এর কোনো ভ্যালুর জন্য y কতটা চেঞ্জ হবে? না না, ওটা তো ভিন্ন, ওটা তো স্লোপ। বাট আমাদের ফাংশন যখন বলছি, হ্যাঁ, ফাংশনাল ইকুয়েশন, সেখানে আমার কিন্তু থাকবে y থাকতে হবে, মাস্ট। এন্ড y থাকবে কি? ইউনিক y, একটা x এর জন্য একটা y। বাট এখানে আমরা কি দেখছি? একটাই x, x ইকুয়াল টু c, এখানে y কতগুলো? টোটালটাই তো y, তাই না? ইনফিনিটি নাম্বারস অফ y আছে, তাই বুঝতে পারছেন? সবই তো y। সেটা কি ফাংশন? বাই ডেফিনিশন এটা ফাংশন হতে পারবে না। বুঝতে পেরেছেন? এই হলো ব্যাপার। সো এটা একটা ইকুয়েশন। সো ভার্টিক্যাল লাইনের স্লোপ আছে, স্লোপ আনডিফাইন্ড, বাট এটা কিন্তু ফাংশন না। x equal to c is not a function, but y equal to c is a function. সো আমরা যখন বলি কস্ট, ফিক্সড কস্ট, না? হ্যাঁ, যখন আমরা শাটডাউন করি কোনো প্রোডাকশন, সো তখন আমার কস্ট ফাংশন কি হবে? y equal to fixed cost, হ্যাঁ, টোটাল কস্ট ইকুয়াল টু ফিক্সড কস্ট। ইয়েস আর নট? বুঝতে পেরেছেন না? আচ্ছা আচ্ছা, আমরা একটু কি 10 মিনিটের একটু নেই, ব্রেক নেই? জি স্যার, শিওর স্যার। জি স্যার, আসলে খুব লম্বা সময় কি করছে তো। জি স্যার, নেওয়া যায়। আপনাদেরও সমস্যা, আমারও। আবার ফ্রেশ লাগবে। ওকে, 10 মিনিটস ব্রেক। ওকে।